ঘূর্ণিঝড় রেমালের আঘাতে হাতিয়া, পটুয়াখালীর কলাপাড়া ও বাগেরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি। ডুবে গেছে ফসলি জমি, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। রেমালের তাণ্ডবের সামনে আবারও ঢাল হয়ে দাঁড়ালো সুন্দরবন। সকল আঘাত বুক পেতে নিয়ে রক্ষা করল উপকূলকে। এবং কোরবানির ঈদ উপলক্ষে তোড়জোড় চলছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের খামারগুলোতে। পশু পরিচর্যায় ব্যস্ত খামারি ও শ্রমিকরা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার 11টি ইউনিয়ন প্লাবিত হয়। 50,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। নিঝুম দ্বীপের 9টি ওয়ার্ডে প্রধান সড়ক ও বাজারগুলো প্লাবিত রয়েছে। হাতিয়ার সংসদ সদস্য মোহাম্মদ আলী বলেন, টানা বর্ষণ ও জোয়ারের পানি ঢুকে নিঝুম দ্বীপ ইউনিয়নের 9টি ওয়ার্ড প্লাবিত হয়। এতে প্রায় 30,000 মানুষ ঘরবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে ফসলি জমি। বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি ঢুকে নিঝুম দ্বীপ ইউনিয়ন প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলীয় জেলা বরগুনায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ভাঙচুর হয়েছে ফুলছড়ি বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান। পাতাকাটা গ্রামের বসতঘর উড়িয়ে নিয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও মাছের ঘের সহ ঘরবাড়ির। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন, যদি সরকারি সহযোগিতা আসে তাহলে একটু হলেও ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পারভেজ, রেমালের তাণ্ডবে কেমন পরিস্থিতি দেখছেন আপনি বরিশালে, আমাদেরকে জানাবেন। ফৌজিয়া, যেমনটা জানতে চেয়েছেন আপনি, আসলে টানা 24 ঘন্টা পর কিন্তু আজ বরিশাল শহরেই, খোদ বরিশাল নগরে কিন্তু আজকে বিদ্যুৎ সংযোগ পেয়েছে। কিছুক্ষণ আগে ইন্টারনেট সংযোগটি চালু হয়েছে। একটানা কিন্তু বিদ্যুৎ সংযোগ ছিল না, ইন্টারনেট সংযোগ ছিল না, পানি ছিল, প্রবল বাতাস ছিল। একেবারে খোদ নগরীতে কিন্তু আমরা হাঁটু সমান পানি পেয়েছি। এখনো বরিশাল নগরীর নিম্ন অঞ্চল যেসব এলাকা আছে, পলাশপুর, মোহাম্মদপুর সহ আশেপাশের কীর্তনখোলা নদীর পার সব কিন্তু এখনো পানিতে নিমজ্জিত এবং বাসাবাড়ির মধ্যে পানি রয়েছে। মানুষের চরম দুর্ভোগ ছিল। নদী বেষ্টিত এলাকার মানুষের এই যে পাশে দোকান ছিল, টোংঘরগুলো ছিল, সেগুলো সবই বাতাসে কিন্তু ভেঙে ফেলেছে। তারা আবার সেগুলোকে মেরামত করার চেষ্টা করছে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় অঞ্চল, নদীবেষ্টিত এলাকার মানুষ। গতকাল কিন্তু বরিশাল পল্টন এলাকায় 4 নম্বর সতর্ক সংকেত ছিল এবং পায়রা বন্দরে ছিল 10 নম্বর মহাবিপদ সংকেত। তার মধ্যে মানুষ সতর্ক ছিল, সচেতন ছিল। তারপরেও বরিশালে নগরীতেই 4তলা ভবনের দেয়াল ভেঙে একটি খাবার হোটেলের উপরে পড়েছে। টিনের চালা ভেঙে একজন মালিক এবং একজন শ্রমিক কিন্তু মারা গিয়েছে। অপরদিকে বাকেরগঞ্জে গাছ চাপায় একজন নিহত হয়েছে। মোট বরিশাল জেলায় 3 জন নিহতের খবর এখন পর্যন্ত আমাদের কাছে আছে। তবে গোখাদ্য, পানের বরজ, পেঁপে গাছের চারা এবং মাছের ঘের বা মাঠে যে পরিমাণ ফসল ছিল, সেসব ফসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে বা সেই ক্ষতির পরিমাণের অঙ্ক বা টাকার হিসাব এখন অবধি পর্যন্ত আমাদের কাছে জেলা প্রশাসন দিতে পারেনি। তবে জেলা প্রশাসন বলছে যে তিনি 541টি আশ্রয় কেন্দ্র করেছিলেন বরিশাল জেলা জুড়ে। সেই জেলায় তার যে নির্বাহী কর্মকর্তা ছিল, তাদের নেতৃত্বে কিন্তু প্রায় 20 থেকে 25,000 মানুষকে আশ্রয় কেন্দ্রে নিতে পেরেছে। এ কারণে আসলে অনেকটা প্রাণহানির সংখ্যা কমেছিল এবং যে গবাদি পশুর মৃত্যুর সংখ্যাটাও এবার কিন্তু অনেকটা কম ছিল। তারপরেও আতঙ্ক ছিল, পানি কিন্তু এখনো রয়েছে এবং নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষগুলো খুবই দুর্ভোগে রয়েছে। জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং এনজিওর প্রতিনিধি, পাশাপাশি প্রশাসনের নেতৃবৃন্দকেও আমরা দেখেছি যে শুকনো খাবার তারা সরবরাহ করেছে এবং যাদেরকে যেখানে পেরেছে, যেমন আশ্রয় কেন্দ্র ছিল বরিশালের মডেল স্কুল অ্যান্ড কলেজ, আশ্রয় কেন্দ্র ছিল বরিশাল অডিটোরিয়াম, সেখানে তাদের মধ্যে শুকনো খাবার, খিচুড়ি এসবগুলোকে বিতরণ করেছে। তারপরে তাদেরকে সচেতন করেছে, তারা যেন আবার ঘুরে দাঁড়াতে পারে। তাদের যেসব বাসা বাড়িগুলো ভেঙে গিয়েছে সেগুলোকে সংস্কার করার জন্য প্রশাসন তাদের যে নগদ টাকা রেখেছে, টিন রেখেছে, সেগুলোকে তাদের দেওয়ার আশ্বাস দিয়েছে। পাশাপাশি এখন অবধি পর্যন্ত জেলা প্রশাসন আমাদেরকে সঠিক
যে কি পরিমাণ ক্ষতি হয়েছে বরিশাল জেলা জুড়ে বা বিভাগ জুড়ে তার সঠিক তথ্য আমাদের কাছে এখন অবধি পর্যন্ত দিতে পারেনি। পরবর্তীতে হয়তো আরো আপডেট পাবো। তবে এখনো অনেক এলাকা বরিশালের পানিবন্দী রয়েছে এবং ইন্টারনেট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, কারণ বিভিন্ন সড়কে এখনো গাছ পড়ে আছে। সেসব গাছ বন বিভাগ অপসারণের চেষ্টা করে যাচ্ছে। তবে আমরা আশা করছি আজকে সন্ধ্যা অথবা আগামীকাল সকালের মধ্যেই যেসব এলাকায় বিদ্যুৎ নেই সেসব এলাকায় বিদ্যুৎ চলে যাবে এবং যেসব এলাকায় রাস্তায় গাছ পড়ে রয়েছে সেগুলোকে পরিষ্কার করা হবে। তো আমরা আপাতত আমার কাছে বরিশাল থেকে এই রয়েছে ঘূর্ণিঝড় রেমালের পরবর্তী যতটুকু তথ্য ছিল। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে রেমাল পরবর্তী পরিস্থিতি সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝালকাঠি, সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে 7 থেকে 8 ফুট পানি বৃদ্ধি পেয়েছে, যা বিপদ সীমার উপর দিয়ে 69 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, এমনকি জেলা শহরের অলিগলির বাসাবাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। বেশ কয়েকটি প্রধান সড়কও পানির নিচে তলিয়ে রয়েছে। জেলার 4 উপজেলার 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে, ফলে এসব এলাকার লক্ষাধিক মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রবল বাতাসের কারণে আঞ্চলিক মহাসড়কে পাশে থাকা গাছ উপড়ে পড়ে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় রেমাল পরবর্তী কেমন পরিস্থিতি দেখছেন আপনি, আমরা জানবো। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে কিন্তু উপকূলীয় জেলা দ্বীপ জেলা ভোলা কিন্তু গত 2 দিন যাবৎ বলা চলেছে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাংলাদেশ থেকে মনে হয়েছে যেন ভোলার যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কারণ এই ঘূর্ণিঝড় রিমালের কারণে কিন্তু গত 2 দিন যাবৎ ভোলা বিদ্যুৎ বিহীন ছিল এবং নেটওয়ার্কও কিন্তু বিচ্ছিন্ন ছিল, যার কারণে কিন্তু এখানকার মানুষ কোথাও কোনো যোগাযোগ করতে পারেনি। এই রিমালের আঘাতে কিন্তু ভোলার যে নিম্ন অঞ্চলগুলি ছিল ডালচর, চরপুকুরি, মনপুরা সহ এই নিম্ন অঞ্চলগুলি কিন্তু পানিতে প্লাবিত হয়ে গিয়ে প্রায় 20,000 মানুষ পানি বন্দী হয়ে পড়েছে এবং এখানকার যে গবাদি পশুগুলি ছিল প্রায় হাজার হাজার গবাদি পশু পানিতে ভেসে গিয়েছে। এছাড়াও এই ঘূর্ণিঝড় রিমালের আঘাতে কিন্তু এক শিশু নারী সহ 3 জন মৃত্যুবরণ করেছে। আজ সকালবেলা যদিও শহরে কিছুটা বিদ্যুৎ থাকলেও ভোলার আশেপাশে কিন্তু কোনো ইউনিয়নে এখন পর্যন্ত বিদ্যুৎ নেই বলে আমি যেমনটা জানতে পেরেছি। জেলা প্রশাসকের পক্ষ থেকে যদিও নিম্ন অঞ্চলের প্রায় 30 থেকে 35,000 লোকজনকে আশ্রয় কেন্দ্রে আনতে পেরেছিল। পরে যে 14টি নদীর তলা ছিল, 14টি নদীর তলা 5,000 গবাদি পশু কিন্তু আনতে পেরেছিল। এছাড়া যে নিম্ন অঞ্চলে প্রায় 30,000 মানুষ কিন্তু এখনো পানি বন্দী হয়ে রয়েছে। ভোলার মনপুরা বেরি ছুটে গিয়ে মনপুরও কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। এখন পর্যন্ত সেই পানি বন্দী অবস্থায় মনপুরার কয়েকটি ইউনিয়ন কিন্তু মানুষ বন্দী হয়ে আছে। আমার সাথে জেলা প্রশাসকের সাথে লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে রেমাল পরবর্তী পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালার ব্যাপক ক্ষতিসহ বসতঘরে গাছ পড়ে 4 জন আহত হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মগধরা ইউনিয়নের 4 ও 5 নং ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকার কিছু ঘরবাড়ির টিনের চাল উড়ে গেছে, গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। আজিমপুর ও কালাপানিয়া ইউনিয়নের অনেক জায়গায় পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রামের সীতাকুণ্ডে অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগ পড়েছে এলাকাবাসী। রাত থেকে শুরু হয় দমকা হাওয়া সহ বৃষ্টি। অতি বৃষ্টিতে তলিয়ে যায় গ্রামের নিচু এলাকা। সীতাকুণ্ড উপকূলীয় এলাকা জেলেপাড়াও তলিয়ে গেছে জোয়ারের পানিতে। এতে দুর্ভোগে পড়ে সেখানকার পরিবারগুলো।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যশোরে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে রাতভর। গাছপালার ঢাল ভেঙে পড়েছে, কোথাও হেলে পড়েছে, তবে ঝড়ের কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে ঘূর্ণিঝড় রেমাল নিম্নচাপে রূপ নেয় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের কর্মচাঞ্চল্য। সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারেনি সাধারণ শ্রমজীবীরা। জেলা প্রশাসন জানায় ৮ উপজেলায় শতাধিক মাটির ঘর ভেঙে গেছে। এছাড়া ঘরের টিন ও বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। বরিশালের হিজলায় প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ঝড় ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার বাউশিয়া গ্রামের ঘর বাড়ি সহ বিভিন্ন এলাকায় গাছপালা পড়ে বিধ্বস্ত হয়েছে প্রায় শতাধিক ঘর। চরাঞ্চলে প্লাবিত হয়েছে প্রায় 15টি গ্রাম। গাছপালা পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে অনেক এলাকায়। ক্ষতিগ্রস্তদের পাশে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান দীপু ও নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এমনকি উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত থেকে ফায়ার সার্ভিস ও স্থানের নিয়ে মূল সড়কের গাছ কর্তন করেছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে তৈরি হওয়া জলাবদ্ধতার কারণে নগরের কাতালগঞ্জ আবাসিক এলাকার রাস্তায় চলছে নৌকা। এলাকাবাসীর সমস্যার কথা চিন্তা করে কাতালগঞ্জ আবাসিক এলাকা কল্যাণ সমিতি নিজেরাই নৌকা তৈরি করে নিয়েছে এবং প্রয়োজনে এই নৌকা ব্যবহার করছেন এলাকাবাসী। জলাবদ্ধতার কারণে রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম থাকায় ভোগান্তিতে পড়েন চাকরিজীবীরা। বাধ্য হয়ে কয়েকগুণ বাড়তি ভাড়ায় রিকশা ও সিএনজি অটোরিকশায় করে গন্তব্যে পৌঁছান তারা। ঘূর্ণিঝড় রেমাল আরও দুর্বল হয়ে সিলেট হয়ে ভারতের আসামের দিকে চলে গেছে। প্রভাবে সিলেটে হচ্ছে বৃষ্টিপাত। এই মুহূর্তে সিলেট থেকে আরও তথ্য জানাতে দর্শক আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটে রেমালের প্রভাবে আবহাওয়ার পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমরা জানবো। ধন্যবাদ ফৌজি আপনাকে। আপনি জানেন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু সারা দেশের নেই সিলেটেও গতকাল ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং সারাদিন ব্যাপী কিন্তু থেমে থেমে বৃষ্টি অনুষ্ঠিত হয়েছে। আজকেও কিন্তু এর ব্যতিক্রম নয়। গতকাল রাতে কিন্তু বিপুল পরিমাণ বৃষ্টি সিলেটে হয়েছে এবং সাথে ছিল দমকা হাওয়া। আজ সকাল থেকেও বৃষ্টি শুরু হয়েছে এবং আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম। আবহাওয়া অফিস আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় 500 থেকে 1000 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আসাম কাছাকাছি হওয়ায় কিন্তু এই বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং আগামীকাল থেকে সিলেট বিভাগের যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলোতে পাহাড়ি ডল নেমে আসার সম্ভাবনাও রয়েছে। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গত রবিবার পর্যন্ত কিন্তু সিলেটে তীব্র গরম ছিল। প্রতিদিনই কিন্তু গরমের রেকর্ড এক একদিন ভেঙেছে। তারপরেও কিন্তু মানুষজন কিন্তু গরমে হাফসাফ হয়ে উঠেছিলেন এবং গতকাল থেকে বৃষ্টি হওয়ায় কিন্তু মানুষের ভিতরে কিছুটা স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু স্বস্তির সাথে সাথে কিন্তু মানুষজন এখন চরম ভোগান্তিতে পড়েছেন, কারণ যারা নেহাত প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন তারা কিন্তু ছাতা ছাড়া ঘরের বাইরে বের হতে পারছেন না এবং যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন বা নিত্য প্রয়োজনে বের হয়েছেন তারা কিন্তু বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এবং সিলেটের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে বৃষ্টির কারণে কিন্তু সেগুলোতেও পানি জমতে শুরু করেছে। আসলে বলা যায় বৃষ্টি আসলে কিছুটা স্বস্তি ফিরে এলেও জনজীবনে কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়েছে। আসলে এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। ফৌজিয়া। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে রেমালের প্রভাবে আবহাওয়ার সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে বাংলাদেশ অংশে 6000-এর বেশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দাঁড়িয়ে আছে ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পৃথিবীর অনন্য এ সম্পদ অসংখ্য প্রাকৃতিক বিপর্যয় থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। সিডার, আইলা, নার্গিস, ফণী, বুলবুল, আমপান, মখার মতো ঘূর্ণিঝড় রেমালের আঘাতও বুক পেতে নিয়ে উপকূলকে রক্ষা করল প্রাকৃতিক ঢাল সুন্দরবন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 111 কিলোমিটার। এই গতিবেগে উপকূল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল, কিন্তু এবারও প্রকৃতির ঢাল হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন। ঘূর্ণিঝড়ের প্রবল ঝাপটা সামলে উপকূলের বিপুল সংখ্যক মানুষ ও জনপদকে রক্ষা করেছে এই ম্যানগ্রোভ বন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ঠেকিয়ে দিয়ে খুলনার কয়রা অঞ্চলকে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করেছে সুন্দরবন। তবে জলোচ্ছ্বাসের কারণে সুন্দরবন প্লাবিত হয়েছে, গাছপালা ও বিভিন্ন প্রাণীর ক্ষতির আশঙ্কাও রয়েছে। পানিতে লবণাক্ততার কারণে সামনের দিনগুলোতে পশু পাখির পানির সংকট তৈরি হতে পারে।
মিষ্টি পানির আধার হিসেবে সুন্দরবনে রয়েছে ১১৫টি পুকুর। এর মধ্যে শুধু বিভিন্ন প্রাণীর জন্য ছোট আকারের ৩৫টি পুকুর রয়েছে, আর মানুষ ও প্রাণী উভয়ের জন্য ৮০টি পুকুর রয়েছে। পুকুরগুলো সব লোনা পানিতে তলিয়ে গেছে। পশ্চিম সুন্দরবনের বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। বন্যপ্রাণীর বিচরণের সব জায়গা প্লাবিত। বিচরণের শুকনো জায়গা না পেয়ে লোকালয়ে চলে এসেছে হরিণ ও বন্যপ্রাণী। তলিয়ে গেছে সব জেটি স্টেশন, ফলে বন এলাকায় যোগাযোগ একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুন্দরবনের বেশিরভাগ এলাকা ২-৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও পানির উচ্চতা ৫ থেকে ৬ ফুটও হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময় মূলত সুন্দরবনের ওপর দিয়ে দুই ধরনের ধাক্কা যায়। প্রথমত তীব্রগতির বাতাস ও এরপর জলোচ্ছ্বাস। উপকূলীয় এলাকা থেকে বড় বড় শক্তিশালী ঘূর্ণিঝড় ঠেকাতে এর আগেও ঢাল হিসেবে কাজ করেছে সুন্দরবন। বিশেষ করে ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর এবং ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলার তাণ্ডব থেকে এই বন উপকূলকে রক্ষা করেছে। যদিও সেই দুর্যোগে বড় ধরনের ক্ষতির শিকার হয়েছিল পুরো বনাঞ্চল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার অন্যান্য প্রসঙ্গ। টাঙ্গাইলের ঘাটাইলে পাওনা টাকা চাইতে গিয়ে ফুফাতো ভাই মিন্টুর ছুরিকাঘাতে খুন হয়েছেন মামাতো ভাই। সোমবার উপজেলার লক্ষিন্দর এলাকায় ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মিন্টুকে আটক করেছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু সালাম মিয়া বলেন, বিশেষ অভিযান চালিয়ে ২ ঘন্টার মধ্যে অভিযুক্ত মিন্টু মিয়াকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। কোরবানির ঈদ উপলক্ষে তোড়জোড় চলছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের খামারগুলোয়। দিন রাত পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারি ও শ্রমিকরা। বলছেন, স্টেরয়েডের বদলে দেশীয় খাবার দিয়ে গরু মোটা তাজা করা হচ্ছে। হাট বাজারে ভারতীয় গরু যাতে না হয় সেদিকে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন খামারিরা। প্রতিনিধি মকবুল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন রূপগঞ্জের খামারিরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে চলছে গরু মহিষ মোটাতাজাকরণ। কোরবানিকে কেন্দ্র করে খামারিরা বিভিন্ন হাট থেকে কিনে আনেন গরু, পরে ১ বছর ধরে করেন লালন পালন। গরু মোটাতাজা করতে স্টেরয়েড জাতীয় ওষুধ প্রয়োগ না করে দেশীয় খাবার খাইয়ে এসব পশু লালন পালন করা হচ্ছে বলে জানান তারা। আমাদের গরুরে আমরা খাবার খাওয়াই ভুট্টা, ভুসি এন্ড সবুজ ঘাস, আমরা কোনো মেডিসিন কোনো খাবার দেই না। খামারিরা বলছে, গোখাদ্যের দাম চড়া ও পশু লালন পালনে খরচ বৃদ্ধি পাওয়ায় পশুর দাম নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন। তবে ভারতীয় গরু প্রবেশ না করলে ভালো দাম পাবে বলে আশা তাদের। এখন বাংলাদেশের যে গোখাদ্যের উদ্যোগতি, তাতে আমাদের খামারিরা টিকা কষ্টসাধ্য। শুধু খাদ্যের দাম বেশি না, ইলেকট্রিসিটি, লেবার সব দিক থেকেই দাম বেশি হওয়ার কারণে আমরা একটু তুলনামূলকভাবে গরুটা কমিয়ে দিয়েছি। ইন্ডিয়া থেকে যদি গরু না অবৈধভাবে, তাহলে আমরা এবার ঈদে গরু বিক্রি করে লাভবান হতে পারি। স্থানীয় চাহিদা মিটিয়ে উপজেলার বাইরেও পশু বিক্রি করার সম্ভাবনা দেখছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। গতবারের তুলনায় এবার আমাদের প্রস্তুত আছে বেশি এবং সামনে আরো এই সংখ্যা বাড়তে পারে। তাতে দেখা যাবে যে আমাদের রূপগঞ্জ উপজেলায় কোনো রকম চাহিদা থাকবে না এবং খামারিরাও ভালো দাম পাবে। এবছর উপজেলার বিভিন্ন এলাকায় ১৫,০০০ পশু প্রস্তুত করেছে বলে জানিয়েছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এ পর্যায়ে রয়েছে আমাদের কৃষি। দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন হাট বাজারে উঠতে শুরু করেছে মধু মাসের স্বল্প সময়ের রসালো ফল লিচু। বোম্বে, বেদেনা, চায়না ১, চায়না ২ সহ জাত ভেদে প্রতি ১০০ পিস লিচু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়। তবে বৈরী আবহাওয়ার কারণে ফলন কম হয় এবারে দিনাজপুরের পাইকারি বাজারেও এর প্রভাবের আশঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। গাইবান্ধায় জবাবদিহিতা ও সরকারি পরিষেবা প্রদান বিষয়ে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সহায়ক ছিলেন ট্রেড ক্রাফট এক্সচেঞ্জের কান্ট্রি ডিরেক্টর শাহেদ ফেরদৌস। প্রশিক্ষণে প্রাণী সম্পদ, কৃষি, মৎস্য, সমবায় ও যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করে। শেষে প্রান্তিক চাষী সংগঠনের মধ্যে চেক ও প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়। জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন, অফিস ব্যবস্থাপনা এবং ভেটেরিনারি আল্ট্রাসোনোগ্রাম বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোস্তফা কামাল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নাসরিন সুলতানা জুয়েনা।
ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য ভাষা সৈনিক 21 পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এম শামসুল হকের 19তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর জেলা শিল্পকলা একাডেমির হল রুমে জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক কৃষিমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক এমপি। সভায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এমপি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সিটি মেয়র ইকরামুল হক টিটু উপস্থিত ছিলেন। তৃতীয় ধাপে অনুষ্ঠিত চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হোসেন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আসন্ন নির্বাচনে মোবাইল টিম ও স্কাউটিং ফোর্স সহ 5 স্তর নিরাপত্তা ব্যবস্থা রাখার কথা জানান পুলিশ সুপার। আমাদের কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য থাকবে। কেন্দ্রকে সাপোর্ট করার জন্য আমাদের মোবাইল টিম কাজ করবে, তারপর আমাদের স্ট্রাইকিং টিম কাজ করবে। আমরা থানা এলাকায় এবং আমাদের পুলিশ লাইন্সে আমরা পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য স্ট্যান্ড বাই রেখেছি। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী মৌলভীবাজার জেলার জুরি উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর রায়চৌধুরী মুনি, ভাইস চেয়ারম্যান জুয়েল আহমেদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান শিল্পী বেগমের শপথ গ্রহণ করেছেন। সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। দর্শক, জেলা সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে হাতিয়া, পটুয়াখালীর কলাপাড়া ও বাগেরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি, ডুবে গেছে ফসলি জমি, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। রেমালের তাণ্ডবের সামনে আবারও ঢাল হয়ে দাঁড়ালো সুন্দরবন, সকল আঘাত বুক পেতে নিয়ে রক্ষা করল উপকূলকে। কোরবানির ঈদ উপলক্ষে তোড়জোড় চলছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের খামারগুলোতে, পশু পরিচর্যায় ব্যস্ত খামারি ও শ্রমিকরা। দর্শক, এই ছিল এখনকার জেলা সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd news এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।